প্রিয় দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভেন 24 টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান টিভেন ওয়েলনেস। অনুষ্ঠানটি বরাবর মতোই সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কে টিভেন 24 টেলিভিশন থেকে। আপনাদের সাথে আমি আছি ডক্টর হাফসা ইমাম। আজকের অনুষ্ঠানে শুরুতে আপনাদের সকলকে আবারও জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা। আমরা জানি যে রমজান মাসে সময়ের পরিবর্তনের কারণে আমরা স্বল্প আলোচনার অনুষ্ঠান এখন পরিচালিত করছি। আমরা আলোচনার সংক্ষিপ্ত সময় আজকে বেছে নিয়েছি একটি খুব কমন একটি সিচুয়েশন, হেডেক। হেডেক আসলে খুবই কমন, আমরা প্রায় প্রত্যেকেই কোনো না কোনো সিচুয়েশনের সময় এক্সপেরিয়েন্স করে থাকি, কিন্তু এর বিভিন্ন পার্থক্য রয়েছে, বিভিন্ন টাইপ রয়েছে, এবং কখনো কখনো খুব সিরিয়াস আন্ডারলাইং ডিজিজের জন্য কিন্তু আমরা হেডেক এক্সপেরিয়েন্স করে থাকি। সেই কারণে একটু স্পেসিফিক ইনফরমেশন গুলো গুরুত্বপূর্ণভাবে জানা এবং বুঝতে পারাটা বেশ জরুরি। আমাদের সাথে আজকে এই বিষয়ে আলোচনা করবেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক নিউরোলজিস্ট ডক্টর দেবাশিস মৃধা। ডক্টর দেবাশিস মৃধা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আলোচনায়। ধন্যবাদ হাফসা, ধন্যবাদ টিভিএন 24 কে। সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি ডক্টর দেবাশিস মৃধা, আমি মিশিগান থেকে, এখানে আমি প্র্যাকটিস করছি অনেক বছর ধরে। আজকে আমরা আলোচনা করব হাফসা যেমন বলল হেডেক নিয়ে। আশা রাখি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা তা করতে পারেন। ধন্যবাদ। ডক্টর দেবাশিস মৃধা, আমরা হেডেক নিয়ে এর আগেও আপনার সাথে আলোচনা করেছি এবং অনেক বিস্তারিত আলোচনা করেছি। তারপরেও আজকে খুব সংক্ষিপ্ত পরিসরে হেডেক আলোচনা করবার জন্য আমরা ডিসিশন নিলাম, কারণ হচ্ছে হেডেক আসলে খুবই কমন সিচুয়েশন, এবং রোজার মাসে আসলে রোজা রেখে যেহেতু একটি হঠাৎ করে মানুষ একটি চেঞ্জ লাইফস্টাইলে চলে যায় এবং দীর্ঘ সময় না খেয়ে থাকছে, কিন্তু অনেকে বুঝতে পারে না যে আসলে ফুড হ্যাবিটটি কেমন হওয়া উচিত, আমার কতখানি পানি পান করা দরকার এবং কি ধরনের খাবার খাওয়া উচিত, কি ধরনের খাবার খাওয়া উচিত নয়। কারণ এই লাইফস্টাইল এবং ফুড হ্যাবিট এবং ড্রিঙ্কস এগুলোর সাথেও কিন্তু আসলে হেডেক খুব ক্লোজলি রিলেটেড, একই সাথে স্ট্রেসের সাথে খুব ক্লোজলি রিলেটেড, এবং আন্ডারলাইন কিছু সিরিয়াস সিচুয়েশন থাকলেও কিন্তু আসলে হেডেক হতে পারে, যেটা জানা জরুরি, কারণ আমরা যেন নেগলেক্ট না করি। তো আপনার কাছে জানতে চাইবো যে কি ধরনের লাইফস্টাইল আপনি সাজেস্ট করেন এই সময় যারা রোজা রাখছে, তাদের কি ধরনের খাবার খাওয়া উচিত বা কি ধরনের খাবার অ্যাভয়েড করা উচিত, পানি কতটুকুন খাবার উচিত, হেডেকটা অ্যাভয়েড করতে পারার জন্য কি করে আসলে এই জিনিসগুলো একটু মেনটেন করা উচিত? খুব সুন্দর প্রশ্ন। যেমন আমরা বললাম, হেডেক একটা খুব কমন কন্ডিশন। প্রায় 33% মানুষ কোনো না কোনো সময় হেডেক হবে। হেডেকটা বেশি মেয়েদের ক্ষেত্রে হয় ছেলেদের চেয়ে। মেয়েদের ক্ষেত্রে প্রায় 33% মেয়েদের হয়ে থাকে এবং ছেলেদের ক্ষেত্রে 13%। কিন্তু আর্লি এজে আমরা দেখি হেডেকটা প্রায় সমান থাকে। 6 বছর বয়স বা 13 বছর বয়স পর্যন্ত ছেলে এবং মেয়েদের মধ্যে। হেডেক্স আমরা বিভিন্ন ভাবে দেখি। একটা হেডেক যেটা খুবই কমন, সেটাকে আমরা বলি টেনশন টাইপ হেডেক। আরেকটা হলো মাইগ্রেন, আরেকটা আমরা বলি ক্লাস্টার হেডেক। আরো অনেক ধরনের হেডেক আছে, সেকেন্ডারি হেডেক হতে পারে। কিন্তু এই টেনশন টাইপ হেডেকটা খুব কমন, এবং হেডেক নির্ভর করে অনেক সময় আমাদের লাইফ স্টাইলের উপরে, বিশেষ করে টেনশন টাইপ হেডেক। টেনশন যদি বেশি বেড়ে যায় তখন আমাদের টেনশন টাইপ হেডেক হয়। যখন আমাদের স্ট্রেস ফিল করি তখন আমাদের টেনশন টাইপ হেডেক হয়। যাদের মাইগ্রেন আছে সেগুলো হতে পারে, কিন্তু টেনশন টাইপ হেডেকটা বেশি হয়। যেমন আমরা যদি নিয়ম না মেনে চলি তখন আমরা দেখি টেনশন টাইপ হেডেক বেশি হচ্ছে। এই রমজানের সময় আমরা দেখি আমরা অনেক সময় নিয়ম মেনে চলতে পারি না, যে নিয়মটা আমরা আগে মানতাম। যেমন সকালে উঠে ব্রেকফাস্ট করা, তারপরে সারাদিন পানি পান করা বা জল পান করা, তারপরে রেগুলার খাওয়া, রেগুলার ঘুমানো, সেই রুটিনটা আমাদের একটু এলোমেলো হয়ে যায়। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যাতে করে আমরা সবকিছু মেনে রুটিনটাও
কাছাকাছি বা মেনে চলতে পারি। যেমন ঘুমানোটা, আমাদের 7 ঘন্টা ঘুমানো উচিত। যাদের মাইগ্রেন রয়েছে বা হেডেক রয়েছে তারা যদি এই ঘুম কমে যায় তখন দেখা যায় যে তাদের হেডেক বেশি হচ্ছে। আমাদের সকাল সকাল উঠতে হয় এই রমজানের সময়, এই জন্য একটু সকাল সকাল আগে আগে যদি আমরা ঘুমোতে যেতে পারি তাহলে এই ঘুমটা আমাদের ঠিক মতো হয়। টেনশন নেওয়া যাবে না, রমজানের সময় কাজ থাকে সকলের, তাই অনেকের টেনশন হয়। এই টেনশনটা হলে আমাদের মাসেলগুলো টাইট হয়ে যায়, মাসেলগুলো টাইট হয়ে গেলে আমাদের হেডেক হতে পারে। টেনশন টাইপ হেডেকটা আসলে মাসেল স্পাজম থেকে বা মাসেল টাইটনেস থেকে আসে। এই হেডেকটা ডাল হেডেক আমরা বলি, মনে হয় যেন চারিদিকে, মাথার চারিদিকে একটা ব্যান্ডের মতো রয়েছে, টাইট করে দিচ্ছে। অনেক সময় আমরা বলি, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, তারা হেডেক না কমপ্লেন করে, বলে আমাদের শোল্ডার পেইন হচ্ছে, নেক পেইন হচ্ছে, হেডেক হচ্ছে। এই হেডেকটা আমরা দেখি যে অনেক সময় হতে পারে, ধরুন সপ্তাহে প্রতিদিন হচ্ছে, 3-4 ঘন্টা হচ্ছে বা 5 ঘন্টা হচ্ছে। এটা অনেক সময় ক্রনিক হয়ে যায়, যখন দেখা যায় যে তাদের প্রত্যেক দিন হেডেক হচ্ছে, ডাল হেডেক হচ্ছে, ন্যাগিং হেডেক হচ্ছে, এবং ভালো হচ্ছে না। এরকম আমরা দেখি। আমাদের এই জন্য নাম রয়েছে, আমরা একুট টেনশন টাইপ হেডেক, ক্রনিক টেনশন টাইপ হেডেক এই ভাবে নাম দিয়ে থাকি। হেডেক, যদি কারো টেনশন টাইপ হেডেক হয় তাদের আমরা বলি আপনাদের একটু সিনসিয়ার হয়ে যেতে হবে, নিয়ম মেনে চলতে হবে। হাফসা আমাদের বললো কি কি ধরনের খাবার খেলে আমাদের হেডেক হতে পারে, আর কি কি ধরনের খাবার না এড়িয়ে চললে আমাদের হেডেক কমে যেতে পারে। আমরা এই সম্পর্কে বলবো অবশ্যই। পানি পান করার ব্যাপারে যেটা বললো, আমাদের আসলে প্রতি দিন 66 বা 70 সিসি পানি পান করা উচিত, চেষ্টা করা উচিত। সেই জন্য সারাদিন যেহেতু পানি পান করা যায় না, সকালে বেশ অনেকটা পানি পান করে নিতে হবে, 3-4 গ্লাস বা তারও বেশি। তাহলে সারাদিনটা আপনি ড্রাই হয়ে যাবেন না, অতটা কষ্ট হবে না। এই নিয়মটা আমাদের মেনে নিতে হবে আর কি। ধন্যবাদ। হাফসা, তোমার কোনো প্রশ্ন আছে? আসলে যে সিচুয়েশনটা খুব বেশি কমন, সবাই ফেস করে, যে হঠাৎ করে মাথা ব্যথা শুরু হলো, হয়তোবা সে ওই মুহূর্তে খুব জরুরি কোনো একটা কাজ করছে, হয়তোবা তার কোনো জরুরি প্রজেক্টের কাজ, স্টুডেন্টদের ক্ষেত্রে অনেক সময় হয়তোবা পরীক্ষা, এবং কখনো কখনো দেখা যায় যে হয়তোবা যারা এখন তো বেশিরভাগ কাজই আসলে আমরা কম্পিউটার স্ক্রিনে করে থাকি, তো হয়তোবা তার লং টাইম একটা কোনো কাজ করতে হবে স্ক্রিনে, কিন্তু খুব সিভিয়ার হেডেক হলে কিন্তু তখন এগুলো খুব ডিফিকাল্ট হয়ে যায়, খুব চ্যালেঞ্জিং হয়ে যায়। তো অনেকেই জানতে চান যে আমার এরকম এত বেশি হঠাৎ করে এত বেশি মাথা ব্যথা শুরু হলো যে আমি তাকিয়ে থাকতে পারছি না, আমি বসে থাকতে পারছি না, কিন্তু আমার এই কাজগুলো তো করতেই হবে, তো তাহলে আমি কি তাৎক্ষণিক ভাবে কোনো ওষুধ খেতে পারি কিনা, কিছু করতে পারি কিনা, যেটা করলে আমি হেডেকটা রিলিফ করতে পারি এবং মানে কাজটা কন্টিনিউ করতে পারি? তো আমার মনে হয় ইনফরমেশনটা আমরা অনেকবার আলোচনা করেছি, তারপরে এটা খুব একটি কমন কোশ্চেন, তো সেটা যদি আপনি আবার একটু শেয়ার করেন আমাদের সাথে। খুব ভালো প্রশ্ন। হেডেক তো বিভিন্ন ধরনের রয়েছে। যে টেনশন টাইপ হেডেক হলে টাইটনেস ফিল হবে। টেনশন টাইপ হেডেক হলে আমরা দেখি তাদের নশিয়া, ভমিটিং বা ভিজুয়াল সিমটম যেগুলো রয়েছে, যে লাইট, সেন্টিলেটিং লাইট চোখের সামনে, এগুলো আমরা দেখি না। তা টেনশন টাইপ হেডেক হলে এটা সবসময় ডেঞ্জারাস না। হেডেকে যদি আপনাদের অসুবিধা হয় কাজ করতে, তাহলে প্রথমে যেটা করা উচিত, আমরা বলি অ্যাবর্টিভ মেডিকেশন। হঠাৎ করে হেডেক হলো, আপনার কাজ রয়েছে, আপনি কাজ করতে পারছেন না, তখন যে অ্যাবর্টিভ মেডিকেশন, প্রথমে চেষ্টা করতে হবে যে সহজ মেডিকেশন, যেমন টাইলেনল রয়েছে, 1 বা 2 টাইলেনল খেয়ে নেওয়া যেতে পারে। অ্যাডভিল রয়েছে, অনেকের টাইলেনল কাজ করে না, যদি কাজ না করে তাহলে অ্যাডভিল মাইগ্রেন, এই ধরনের মেডিসিন রয়েছে। অ্যাডভিল খেয়ে নিলে 2 বা 3 বা 4 পর্যন্ত খাওয়া যেতে পারে, 800 মিলিগ্রাম
পর্যন্ত এটা খেয়ে নেওয়া যেতে পারে যদি টেনশন টাইপ হেডেক থাকে। এগুলো যদি না কাজ করে তখন আমরা ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা সাধারণত দিয়ে থাকে সেকেন্ড জেনারেশন মেডিকেশন আমরা বলি, এটাকে সুমাট্রিপটান, ট্রিপটান গ্রুপ অফ মেডিকেশন, এইগুলো আমরা দিয়ে থাকি। এখন তো এরগুলো যদি কাজ না করে তাহলে এখন আমাদের নতুন মেডিসিন এসেছে লাস্ট 1 বছর বা 1.5 বছর পর্যন্ত। এই মেডিসিনটাকে আমরা বলি সিজিআরপি মেডিকেশন। এই মেডিকেশন খুবই উপকারী, বিশেষ করে প্রিভেনশনের জন্য, আমরা পরে বলবো এটা নিয়ে। তা যদি আপনাদের সুমাট্রিপটান বা ট্রিপটান গ্রুপের মেডিসিন কাজ না করে তখন আমরা নারটেক নাম করে একটা মেডিসিন আছে বা এই ধরনের বেশ কিছু সিজিআরপি মেডিসিন রয়েছে, এইগুলো আমরা দিয়ে থাকি। তারপরেও এগুলো যদি কাজ না করে তখন অনেক সময় আমরা প্রেসক্রাইব করি অন্য ধরনের মেডিসিন রয়েছে, যেমন ফিওরিসেট বা ফিওরিনাও, এই ধরনের মেডিকেশন। এরপরেও যদি কাজ না করে তখন আমরা নার্কোটিক্স মেডিসিনের দিকে যাই, কিন্তু আমরা সবসময় অ্যাভয়েড করি নার্কোটিক্স মেডিসিন, আমরা দিতে চাই না। কারণ নার্কোটিক্স মেডিকেশন দিলে আপনাদের হ্যাবিট হয়ে যায়, আর হ্যাবিট হয়ে গেলে হেডেকটাও প্রতিদিন হতে থাকে, আমরা আর ভালো করে ট্রিট করতে পারি না। তাই আমরা সাধারণত অ্যাভয়েড করে থাকি। টেনশন টাইপ হেডেক হলে আমরা দেখতে পাই যে প্রায় সবাই কাজ করতে পারে, কিন্তু মাইগ্রেন যাদের থাকে তারা অনেক সময় কাজ করতে পারে না, কারণ হেডেকটা এত বেশি সিভিয়ার হয় তাদের ডার্ক রুমে গিয়ে শুয়ে থাকতে হয় বা অন্য কিছু করতে হয়। লাইট খুব বদার করে, এই জন্য লাইটের দিকে তারা তাকাতে পারে না। এই জন্য মাইগ্রেন হলে অন্য ধরনের ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি। ধন্যবাদ। বলছিলেন প্রিভেনশনের মেডিকেশনের কথা, সেই আলোচনায় যাব, তবে তার আগে একটু আরেকটি কমন, আপনি যেটা উল্লেখ করলেন মাইগ্রেনের কথা, আমি জানতে চাইবো যে যাদের আসলে মাইগ্রেনের প্রবলেম আছে, আমরা জানি যে হঠাৎ করে ব্যথা শুরু হয় এবং এত সিভিয়ার ব্যথা এবং ভিশনটাও কিন্তু অনেক বেশি ব্লারি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ড্রাইভিং করা অনেক রিস্কি। তো অনেক পেশেন্টই আমি দেখি যে বলেন যে তিনি হয়তোবা কোনো একটি হাইওয়েতে ছিলেন, ড্রাইভ করছেন এবং অনেকটা পথ যেতে হবে, হঠাৎ করে এরকম তার মাইগ্রেন পেন উঠলো, তার ভিশনটা অনেকটা ব্লারি হয়ে যাচ্ছে। তো এই সিচুয়েশন গুলো কি আমরা কোনো মেডিকেল রেস্ট্রিকশনের ভিতরে কি আমরা পেশেন্টদেরকে কোনো রেস্ট্রিক্টেড কোনো অ্যাডভাইস প্রোভাইড করি কিনা মাইগ্রেনের পেশেন্টদের ক্ষেত্রে এই সিচুয়েশন গুলো ডিল করবার জন্য? খুব ভালো প্রশ্ন। আমরা সাধারণত যখন সিজর হয় বা যাদের এপিলেপসি আছে তাদের আমরা ড্রাইভার লাইসেন্সটাকে একটু করে দেই, মানে বলি তাদের যে 6 মাস ড্রাইভ করা যাবে না আফটার সিজরে। কিন্তু মাইগ্রেনের ক্ষেত্রে আমরা এগুলো বলি না। আমরা সাধারণত রিকমেন্ড করি যে কারোর যদি ব্লাড ভিশন থাকে বা ডাবল ভিশন হয়ে যায় বা নশিয়া ভমিটিং হয়, তখন ড্রাইভ করা খুব নিরাপদ নয়। তাই আমরা রিকমেন্ড করি যখনই আপনাদের ব্লাড ভিশন হবে ড্রাইভ করার সময়, যদি আপনার হঠাৎ করে মাইগ্রেন হয় তাহলে আপনারা কোথাও থেমে একটু রেস্ট নিতে চেষ্টা করবেন, চোখ বন্ধ করে থাকবেন। যদি আপনার কাছে কোনো মেডিসিন থাকে মেডিসিন নিতে পারেন। মেডিসিন খেলে তো আসলে সব মেডিসিনগুলোর পাশেই একটা সতর্কীকরণ বাণী থাকে বা অ্যাডভাইস থাকে, সেটা হলো যে মেডিসিন খেলে আপনারা সাধারণত ড্রাইভ অ্যাভয়েড করতে হবে, ড্রাইভিং করা যাবে না, বিশেষ করে হঠাৎ করে মেডিসিন খেলে। বিশেষ করে অনেকে আছে টাইলেনল খেলেও তাদের ঘুম আসে এত বেশি যে তারা ড্রাইভ করতে পারে না। তাই মেডিসিন খেয়ে ড্রাইভ করা উচিত না। আপনার ব্লাডি ভিশন বা ডাবল ভিশন বা নশিয়া ভমিটিং হলে তো আপনার ড্রাইভ করা সম্ভবই না। তাই যদি হঠাৎ করে হয়ে যায় আপনারা কোথাও থামিয়ে রেস্ট নিয়ে একটু ভালো হয়ে তারপরে ড্রাইভ করাটা ভালো হবে। আমরা এটাই এই ধরনের উপদেশ আমরা দিয়ে থাকি। ধন্যবাদ। মানে যাদের ক্ষেত্রে হঠাৎ করে মাথা ব্যথা শুরু হওয়ার একটি টেন্ডেন্সি থাকে বা অনেক সময় স্ট্রেসের থেকে হঠাৎ করে ট্রিগার করে কোনো ইম্পর্টেন্ট প্রজেক্ট অথবা এক্সাম, এরকম কোনো সিচুয়েশন ডিল করতে, আমরা তাদেরকে বলতে পারি যে অ্যাডভিলটা তারা সবসময় সাথে রাখতে পারেন এবং কিছু হালকা খাবার সাথে রাখতে পারেন। মাথা ব্যথা যদি ইনিশিয়ালি যখন এক্সপেরিয়েন্স করছেন ওই সময় যে একটু ওষুধটা খেয়ে ফেললে এটা অনেকটা হেল্প করতে পারবে। এবং আরো একটি খুব কমন জিনিস আমি আমাদের কমিউনিটিতে যে প্র্যাকটিসটা দেখি, যে মাথা ব্যথা করলে আমরা কিন্তু বলি যাচ্ছে আমার খুব মাথা ব্যথা, একটু চা খেয়ে নেই। অনেকেই বলেন যে একটু গরম কফি খেয়ে নেই।
কিন্তু একই সাথে আমরা জানি যে ক্যাফেইন, আমরা বলি যে 5C, যে ক্যাফেইন, কোক, সাইট্রাস এবং একই সাথে চিজ, এই ধরনের খাবারগুলো আসলে অনেকের জন্যই কিন্তু হেডেক ট্রিগার করে। তো এই বিষয়ে আপনি কি অ্যাডভাইস করবেন? খুব ভালো কথা। হ্যাঁ, অনেক সময় ক্যাফেইন জাতীয় খাবার হেডেক ট্রিগার করতে পারে। অনেকের আছে কোল্ড জাতীয় খাবার, বিশেষ করে আইসক্রিম খাওয়ার পরে তাদের মাইগ্রেন হয়। সুতরাং এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন। আমরা আবার অনেকে আছে যাদের চা বা কফি খাওয়ার পরে হেডেকটা, বিশেষ করে স্ট্রেস হেডেক যেটা বা টেনশন টাইপ হেডেক যেটা, এটা অনেক সময় কিছুটা কমে যায়। যাদের হেডেক আছে টেম্পোরাল আর্থরাইটিসের জন্য, যাদের হেডেক হয় তাদের হেডেকটা অনেক সময় আমি চা খাওয়ার পরে বা কফি খাওয়ার পরে কমে যেতে দেখেছি। কিন্তু আর অনেক মেডিসিন যেগুলো আমাদের আছে, হেডেক মেডিসিন, যেমন আমরা ফিওরিসেট বললাম, এর মেডিসিনের মধ্যেও ক্যাফিন রয়েছে। অনেকের এই মেডিসিনটা খেলে রাতে ঘুমোতে পারে না, আবার অনেকে এটা খেলে ঘুমোতে পারে। ডিপেন্ড করে পার্সন টু পার্সন। আপনার বেছে নিতে হবে, আপনার বুঝে নিতে হবে। আপনার যদি মাইগ্রেন থাকে বা টেনশন টাইপ ক্রনিক হেডেক থাকে, আর যদি দেখেন যে আপনার চা জাতীয় খাবার খেলে আপনার হেডেকটা বেড়ে যায়, তখন আপনারা এটা অ্যাভয়েড করবেন। বিশেষ করে যারা চা কফিতে নিউট্রাসুইট দেন, তাদের অনেক সময় আমি দেখেছি বেশি হেডেক হয়। বা ক্রিমার, আজকাল ক্রিমার পাওয়া যায় যেগুলোর ভিতরে নাট রয়েছে, বিভিন্ন ধরনের নাট জাতীয় খাবার রয়েছে, তাদের অনেক সময় হেডেক বেশি হয়, কারণ নাট এগুলো আমাদের হেডেক বাড়িয়ে দেয়। আর বিভিন্ন খাবার যেমন চিজ জাতীয় খাবার আমাদের হেডেক করে দিতে পারে, তাই আমরা অ্যাভয়েড করি। অনেক সময় অনেকের আছে যারা চাইনিজ খাবার খাওয়ার পরে তাদের প্রচন্ড হেডেক হয়, তাদের আমরা অ্যাভয়েড করি। ও চাইনিজ ফুডের মধ্যে একটা জিনিস রয়েছে, সেই ধরনের প্রিজারভেটিভ গুলো আমরা অ্যাভয়েড করতে বলি। অনেকে খুঁজে পায় যে কি করলে হেডেক হয়। যেমন আমি নিজের কথাই বলি, আমার হেডেক হয় স্যাটারডে মর্নিং হেডেক। কারণ স্যাটারডে মর্নিং হেডেক হয় এই জন্য যে আমি ওই দিন একটু বেশি ঘুমাই। যদি আমার ঘুম 7 ঘন্টার বেশি আমি ঘুমাই, তাহলে আমি সকালে উঠে ঠিক বিকেল 3টায় আমার হেডেক হবেই। অনেকের আছে স্লিপ অ্যাপনিয়া রয়েছে, যারা স্নোরিং করেন তাদের অনেক সময় ডাল হেডেক হবে, বিকেল 3টের দিকে শুরু হয়, তারপরে সারাদিন থাকে অনেক সময়, কারণ তখন ব্রেনটা টায়ার্ড হয়ে যায় আর নিতে পারে না। কিন্তু আপনারা যদি ছোট্ট একটা ন্যাপ নেন, তাহলে দেখা যায় এই হেডেকটা অ্যাভয়েড করা যায়। এইভাবে আমরা রিকমেন্ড করি পার্সন টু পার্সন যে কি করতে পারেন, কি সমস্যা রয়েছে। অনেকে আছে মিল্ক ড্রিঙ্ক করলে, মিল্ক জাতীয় খাবার খেলে হেডেক হয়, আবার অনেকের আছে মিল্ক জাতীয় খাবার খেলে তাদের হেডেকটা কম হয়। সুতরাং আমাদের খুঁজে দেখতে হবে। অনেকের আছে যেমন অ্যালকোহল যারা ড্রিঙ্ক করে, তাদের ওই দিন হেডেক হয় না, কিন্তু পরের দিন প্রচন্ড হেডেক হয়। সুতরাং তাদের ওইটা অ্যাভয়েড করতে হবে। অনেকের আছে রেড ওয়াইন খেলে সঙ্গে সঙ্গে হেডেক শুরু হয়ে যায়, তারা রেড ওয়াইন অ্যাভয়েড করতে পারে, যারা ড্রিঙ্ক করে বিশেষ করে। ধন্যবাদ। আমরা আসলে চলে এসেছি আলোচনা প্রায় শেষ পর্যায়ে। আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাইবো যে আপনি প্রিভেন্টিভ মেজার্স নিয়ে এবং একটি স্পেসিফিক মেডিকেশন নিয়ে আলোচনা করতে চাচ্ছিলেন, সেটা সম্পর্কে জানতে চাইবো। এবং একই সাথে জানতে চাইবো যে আসলে কখনো কখনো খুব সিরিয়াস আন্ডারলাইং ডিজিজ কন্ডিশনেও কিন্তু আমাদের হেডেক হয়ে থাকে। তাহলে ওয়ার্নিং সাইন্স গুলো কি, যেটা দেখলে একজন পেশেন্ট খুব সহজে বুঝতে পারবেন যে আমার এখনই ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং আমার দেখা উচিত যে আমার আদার কোনো ডিজিজ কন্ডিশন ডেভেলপ করেছে? খুব ভালো প্রশ্ন। আপনাদের হেডেক যদি এমন হয় যে হঠাৎ করে হেডেক হলো, প্রচন্ড হেডেক, আপনি কথা বলতে পারছেন না, আপনার কথাটা এলোমেলো হয়ে যাচ্ছে, আপনি কনফিউজড হয়ে গেছেন, বা আপনার একটা হাত ঝিঝি ধরে গেল, নাম হয়ে গেল বা উইক হয়ে গেল, এরকম হেডেক হলে এটা খুব সিরিয়াস হেডেক। আমরা বলি সঙ্গে সঙ্গে আপনাদের এমার্জেন্সিতে যেতে হবে, কারণ অনেক সময় আমাদের ব্রেইনে একটা ব্লাড ভ্যাসেল গুলো রাপচার হয়ে যায়, এনুরিজম আমরা বলি। এনুরিজম রাপচার হয়ে গেলে এরকম প্রচন্ড হেডেক হয়, এবং এটা হতে পারে। যদি কারোর হেডেক হয়, আপনার হেড ইনজুরি, ধরুন আপনি একটা কার অ্যাক্সিডেন্টে ইনভলভ হলেন বা অন্য কিছু হলো, তারপরে হেডেক
হলো, আপনাদের সঙ্গে সঙ্গে এমার্জেন্সিতে যেতে হবে। কারণ আমরা বলি ডিলেড ব্লিডিং ইন দ্য ব্রেইনের ভিতরে ধীরে ধীরে ব্লিডিং হতে পারে, ওইটা থেকে প্রচন্ড ব্যথা হতে পারে। আপনি যদি দেখেন যে প্রত্যেকদিন সকালে রাত্রে আপনি ঘুম থেকে উঠছেন হেডেক নিয়ে, এবং হেডেকটা সারাদিন ধরে থাকছে বা অনেক দিন ধরে থাকছে, আর যদি বয়স 50-এর উপরে হয়, তাহলে আমাদের ডাক্তারের কাছে যেতে হবে ইমিডিয়েটলি করে। এটা আর্জেন্ট না বা এমার্জেন্ট না, কিন্তু তাড়াতাড়ি করে ডাক্তার দেখাতে হবে। আপনার একটা সিটি অথবা এমআরআই করতে হতে পারে। কারণ সকালবেলায় যদি আপনি হেডেক নিয়ে ওঠেন, বিশেষ করে ভোর রাত্রে যদি হেডেক হয়, তাহলে আপনাকে মানে ওখানে একটা সিরিয়াস কমপ্লিকেশন হতে পারে, বিশেষ করে ব্রেইন টিউমার বা টিউমার জাতীয় কিছু হতে পারে। এই জন্য আপনাদের খুব সাবধান হতে হবে। যদি আপনার কোনো ইনফেকশন হয়, আপনার ফিভার আছে, তারপরে প্রচন্ড হেডেক হচ্ছে, তখনও আপনার একটু সিরিয়াস হতে হবে। কারণ হেডেক হয়ে যদি কনফিউশন হয় বা এরকম কিছু হয়, তাহলে ধরে নিতে হবে মেনিনজাইটিস বা এই ধরনের কিছু হয়েছে, তাহলে আপনার ডাক্তারের কাছে যেতে হবে ইমিডিয়েটলি। এই ধরনের বিভিন্ন সিচুয়েশন রয়েছে। ডক্টর হাফসা ইমাম আমাকে বললো প্রিভেন্টিভ হেডেক প্রিভেনশন নিয়ে। আমরা যাদের দেখি যে সপ্তাহে 2 বার হেডেক হচ্ছে এবং হেডেকটা সিরিয়াস হচ্ছে, বা সপ্তাহে 1 বার হেডেক হচ্ছে কিন্তু এত সিরিয়াস যে সে কাজ করতে পারছে না, কাজে যেতে পারছে না, এরকম সিচুয়েশন হলে আমরা সাধারণত প্রিভেন্টিভ ট্রিটমেন্ট রিকমেন্ড করি। প্রিভেনশনের জন্য আমরা প্রথমে লাইফস্টাইল চেঞ্জ যেটা বলি সেটা করতে হবে, যে রেগুলার খাওয়া দাওয়া, রেগুলার ঘুমানো, অ্যাভয়েড করা যে ট্রিগার, যে জিনিসগুলো আপনার হেডেক ট্রিগার করে, যেমন পারফিউম অনেকের হেডেক ট্রিগার করে, সেই পারফিউমটাকে আপনার অ্যাভয়েড করে চলতে হবে। তারপরে যখন এগুলো সব করা হলো, তখন দেখি আমরা নতুন কিছু কোনো মেডিসিন দেওয়া যায় কিনা। যদি দেখি যে হেডেকটা মাইল্ড, এখনো কিছু ট্রাই করেনি, তখন আমরা প্রথমে শুরু করি বেটা ব্লকার মেডিকেশন দিয়ে, যেমন প্রোপ্রানল। তারপরে বেটা ব্লকার গ্রুপ যদি কাজ না করে, তখন আমরা যাই অ্যান্টি এপিলেপটিক গ্রুপ অথবা অ্যান্টি ডিপ্রেসেন্ট গ্রুপ মেডিসিন, যেমন নরট্রিপটিলাইন, এমিট্রিপটিলাইন, সিম্বাল্টা, এই ধরনের মেডিকেশন আমরা প্রেসক্রাইব করি। তারপরে যদি দেখি যে তখনও কাজ করছে না, তখন আমরা অ্যান্টি এপিলেপটিকের দিকে যাই, যেমন ট্রোপাম্যাক্স, ডাইভালোপ্রাক্স, এই ধরনের মেডিকেশন। তারপরে যদি দেখি যে এখনো কাজ করছে না, তখন এখনকার যে মেডিসিনগুলো রয়েছে, ইনজেকশন মেডিকেশন, ওগুলোকে আমরা প্রেসক্রাইব করে থাকি, যেমন এইচওভি বা এমোভিক, এই ধরনের মেডিকেশন। তা আমাদের অনেক মেডিসিন রয়েছে। বছর আগে আমাদের এগুলো ছিল না, কিন্তু এখন আমাদের বেশ কিছু মেডিসিন আমরা প্রেসক্রাইব করে থাকি এবং প্রায় সবাইকে আমরা কোনো না কোনো ভাবে হেল্প করতে পারি। এইগুলো যদি কাজ না করে, তারপরেও আমাদের মেডিসিন রয়েছে, সেটাকে আমরা বলি বোটক্স বা বোটুলিনিয়াম টক্সিন। যদি কারোর হেডেক খুব সিরিয়াস হয় এবং কোনোভাবেই কাজ করছে না, তখন আমরা বোটক্স ইনজেকশন দিয়ে থাকি। ধন্যবাদ হাফসা। ধন্যবাদ ডক্টর দেবাশিস মৃধা। সুপ্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা চেষ্টা করেছি স্বল্প সময় আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো আবারও আলোচনা করবার জন্য, এবং বিশেষভাবে রোজার সময় আমরা জানি যে মাথা ব্যথা একটি খুব কমন সিচুয়েশন, বেশিরভাগ মানুষই কমপ্লেইন করেন। তো এই ইনফরমেশন গুলো যদি আমরা একটু ফলো করি এবং প্র্যাকটিস করি, আশা করি এটা আমাদের অনেক হেল্প করবে। বিশেষ করে আমরা চেষ্টা করব যথোপযুক্ত পরিমাণ পানি খেতে। রোজা ভাঙার পরে ইফতারি এবং সেহরিতে এবং মধ্যবর্তী সময় আমরা অনেক বেশি পানি খাবার চেষ্টা করব। বিভিন্ন ধরনের ফলের জুস, রস, এগুলো খাবার চেষ্টা করব, এবং একই সাথে আমরা চেষ্টা করব একটু ক্যাফিন জাতীয় খাবারটা যতটা সম্ভব অ্যাভয়েড করা যায়। কারণ ক্যাফেইন কিন্তু আসলে অনেকভাবেই অনেকের ক্ষেত্রে হেডেক ট্রিগার করে, ডিহাইড্রেশনের জন্য একটি ভয় থেকে যেতে পারে। তো আশা করি সকলে ইনফরমেশন গুলো মেনে চলবেন। টিভিএন24 এর পক্ষ থেকে ডক্টর দেবাশিস মৃধা, আপনার মূল্যবান সময় এবং আলোচনার জন্য আপনার প্রতি রইল বিশেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ টিভিএন24 কে, ধন্যবাদ হাফসা ইমামকে, এবং সবার জন্য শুভকামনা। আপনাদের রমজান শুভ হোক। যে যেখানে আছেন ভালো থাকুন, আনন্দে থাকুন, আপনাদের জীবন সুন্দর হোক। ধন্যবাদ আপনাদের সবাইকে। সুপ্রিয় দর্শক, সকলে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। টিভিএন24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।